সকল টেকনোলজির থার্ড সেমিস্টারের উভয় শিফটের ম্যাথমেটিক্স 3, যার কোড হচ্ছে 65931, সকল শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে শুভেচ্ছা এবং স্বাগতম। শুভ সকাল প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসের উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, জুনিয়র ইন্সট্রাক্টর নন টেক, ম্যাথমেটিক্স, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট। এই করোনা পরিস্থিতিতে তোমরা সবাই কিছুক্ষণ পর হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবে এবং যদি বাইরে যাও অবশ্যই মাস্ক পরিধান করবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি আজকে তোমাদের দ্বিতীয় চ্যাপ্টারের উপর ক্লাস নিব। দ্বিতীয় চ্যাপ্টারের নাম হচ্ছে চতুর্ভুজ এবং সামান্তরিক, অর্থাৎ কোয়াড্রিল্যাটারাল অ্যান্ড প্যারালিওলোগ্রাম, বাংলায় হলো চতুর্ভুজ এবং সামান্তরিক। চ্যাপ্টার কত নম্বর চ্যাপ্টার? 2A। অর্থাৎ 2A কেন হচ্ছে? যেহেতু চ্যাপ্টারে 2 নম্বর চ্যাপ্টারে দুইটা ভাগ আছে, এই কারণে সাব চ্যাপ্টারে ভাগ করা হয়েছে। একটা হলো 2A আর একটা হলো 2B। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তো এই চ্যাপ্টারটাতে যেহেতু দুই ভাগে বিভক্ত হয়েছে, এই কারণে দুটা মিললে হতো একটা কোশ্চিন আসতে পারে, আবার দুইটা থেকে ভিন্ন ভিন্ন কোশ্চিনও হতে পারে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু দেখো, তো এই চ্যাপ্টারে অতি সংক্ষিপ্ত চ্যাপ্টারের নাম কি বললাম? সামান্তরিক, চতুর্ভুজ এবং সামান্তরিক। খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এবং খুবই সোজা তোমাদের জন্য। একটু সবাই লক্ষ্য রাখবে। যেমন অতি সংক্ষিপ্ত কোশ্চিনে আছে, দেখো প্রথম কোশ্চিনটাতে আছে যে একটি সামান্তরিকের ক্ষেত্রফল কত? 60 বর্গ সেন্টিমিটার। এর ভূমি 20 সেন্টিমিটার হলে এর উচ্চতা কত হবে? তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু দেখো, আমরা অনেক আগে থেকেই জানি বা 9-10 থেকে পড়ে আসছি বা প্রথম সেমিস্টারেও দেখেছি আমরা যে একটা সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র কি? ভূমি গুণিত উচ্চতা। দেখো আমি আরেকবার বলতে চাই তোমাদের সুবিধার্থে, যে একটা সামান্তরিকের ক্ষেত্রফল কি? ভূমি গুণিত উচ্চতা। তাহলে এখানে দেখো BH, তাহলে B হলো ভূমি আর H মানে কি? উচ্চতা, হাইট, বেজ আর এটা হলো হাইট থেকে H আসছে, বেজ থেকে B আসছে আর হাইট থেকে H আসছে। তাহলে দেখো একটু লক্ষ্য রাখো, এখানে সামান্তরিকের ক্ষেত্রফল কত বলো তো? 60। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল দিলাম আমি 60 এবং এর ভূমি কত? ভূমি হলো 20 সেন্টিমিটার হলে এর উচ্চতা কত হবে? তাহলে দেখো সামান্তরিকের ক্ষেত্রফল যদিও এখানে মিস্টেক করেছে, এখানে সামান্তরিক ক্ষেত্রফল কিন্তু বইয়ে এখানে দেওয়া আছে 60, কিন্তু এখানে দেওয়া আছে 120, অর্থাৎ 120 দেওয়া আছে, কিন্তু তোমরা যেটা থাকবে সেটাই দিবা। এগুলো কিন্তু ভুল ধরা চলে না, হয়তো লিখতে যে হয়তো মিস্টেক করে ফেলেছে। তাহলে এখানে দেখো যে সামান্তরিক ক্ষেত্রফল 60 হলে 60 দিবা, 120 হলে 120 দিবা। এখানে দেখো উচ্চতা হলো 20, উচ্চতা কত? উচ্চতা এখানে হলো H আর ভূমি হলো কত? 20। দেখো আমি আরেকবার বলতে চাই, যেখানে সামান্তরিকের ক্ষেত্রফল 60 দেওয়া আছে, 60 দিবা, 120 থাকলে 120 দিবা, 60 আছে 60 দিবা, আর এখানে ভূমি B দেওয়া আছে কত বলতো? 20, অর্থাৎ 20। আর উচ্চতাটা আমি ধরে নিতে পারি, অথবা যেহেতু অতি সংক্ষিপ্ত এই কারণে উচ্চতা হলো H, এখানে ডান দিকে সাইড নোট হিসেবে দিতে পারো, এখানে H হলো উচ্চতা। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তাহলে এখান থেকে দেখো অতএব H সমান হলো আমরা লিখতে পারি, যদি 60 থাকে তাহলে 60কে 20 দ্বারা ভাগ দিলে 3 হবে, আর যদি 120 থাকে তাহলে অবশ্যই 120 120 6 হবে। তাহলে এগুলো ভুলের কিছু নাই। যদি 60 থাকে তাহলে হবে কত? 3, আর 120 হলে হবে কত? হাইটটা হবে 6 সেন্টিমিটার, তাহলে উচ্চতা হলো 6 সেন্টিমিটার, আর 60 থাকলে অবশ্যই 3 সেন্টিমিটার হবে। তো এগুলো তোমরা ভালোভাবে করার চেষ্টা করবে সঠিকভাবে। দেখো এখানে যেটা দেওয়া আছে এখানেই মিস্টেক করে দিয়েছে। এখন সামান্তরিকে দেখো যে সেম টাইপের অঙ্ক তোমরা অবশ্যই বাসায় হোমওয়ার্ক হিসেবে করার চেষ্টা করবে, যে একটা সামান্তরিকের ক্ষেত্রফল 120 বর্গমিটার, এর ভূমি 20 মিটার হলে উচ্চতা কত হবে? এটাই হলো, এটা করে দেওয়া আছে। এখানে মিস্টেক করে 120 দিয়েছে, কিন্তু এটা হতো 60, তাহলে H এর মানটা হতো 3, আর যেটা তোমরা বাসায় করবা হোমওয়ার্ক হিসেবে সেটা হলো 120। তাহলে এখান থেকে H এর মানটা কত আসবে বলতো? 6 আসবে, অর্থাৎ 6 মিটার হবে। এখানে লক্ষ্য রাখবা, যদি সেন্টিমিটার থাকে সেন্টিমিটার দিব, আর মিটার থাকলে মিটার দিব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা বাসায় এগুলো অবশ্যই করার চেষ্টা করবে। আর এখনও যারা বই কিনো নাই তারা
অতি সত্বর অথবা দ্রুততম সময়ের মধ্যে তোমরা বইটা কিনে প্র্যাকটিস করার চেষ্টা করবে। আমি কিন্তু এর আগেই বারবার বলেছি গত ক্লাসগুলোতে যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। একটা ছেলে হাজার দুর্বল হলেও সে যদি সঠিক পথে থাকে, একটু চেষ্টা করে, তাহলে অবশ্যই দেখায় যে সে ভালো করতে পারছে এই সাবজেক্টে। আর আমি তোমাদের গত ক্লাসগুলোতেই বলেছি যে অঙ্ক এমনই এক সাবজেক্ট যে খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্ট। নিজের জীবন থেকে শুরু করে চাকরি জীবন, অ্যাডমিশন, বিভিন্ন ক্ষেত্রে এই অঙ্কের ভূমিকা অত্যন্ত বেশি। কারণ দেখো, অ্যাডমিশনে যদি যাও, যদি অঙ্ক তুমি না পারো বা ইংলিশ ভালো না পারো, তাহলে দেখা যায় ওখানে চান্স পাওয়া তোমাদের জন্য কঠিন হয়ে গেছে। বা কোনো চাকরির পরীক্ষায় অনেকে দেখা যায় নিজের সাবজেক্ট খুব ভালো পারে, কিন্তু অঙ্ক বা ইংলিশে দেখা যায় পাস করতে পারছে না। তাই কারণে আমি তোমাদের ছোট করার জন্য এই কথাগুলো বলছি না, আমি তোমাদের সুবিধার জন্য এখন থেকেই যেন তোমরা সিরিয়াস হও। যেহেতু তোমাদের সামনে সময় আছে, সময় থাকতে জিনিসটা যদি তুমি সিরিয়াস হতে পারো, তাহলে অবশ্যই তুমি বিভিন্ন তোমার জীবনে সাইন করতে পারবা। কারণ চাকরির পরীক্ষা, অ্যাডমিশন এবং বিভিন্ন ক্ষেত্রে তুমি সেটা অবদান রাখতে পারবা ভালোভাবে। আর যদি এখন তুমি ভালো করে না পড়ো, বই যদি মনে করো 2 মাস পরে কিনবো আমি, যেহেতু বুঝি না, তো এটা বুঝতে হবে। কেন বুঝবো না? তোমার মতো আমার মতো মানুষ তোই ভালো রেজাল্ট করতেছে, তাহলে অবশ্যই তোমাকে এই গুরুত্ব সহকারে সেগুলো প্র্যাকটিস করার চেষ্টা করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, দেখো এই টাইপের অঙ্ক একটা আমি বললাম, আরও 2টা হোমওয়ার্ক হিসেবে আছে, আশা করি তোমরা পারবে। আর এখানে দেখো যে সেন্টিমিটার আছে, কারণে উচ্চতা সেন্টিমিটার, যদি মিটার থাকে অবশ্যই কি হবে, মিটার হবে। এই জিনিসগুলো কিন্তু অনেকে ভুল করে, 80 সেন্টিমিটার উত্তরে দেয় মিটার। এই টাইপের যেন যারা অনলাইন ক্লাসে সংযুক্ত আছো তাদের যেন এই টাইপের ভুল না হয়, তোমরা এই জিনিসগুলো গুরুত্ব দিবে এবং ক্লাসগুলো অবশ্যই গুরুত্ব সহকারে করার চেষ্টা করবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, দেখো তোমাদের আমি আবার স্মরণ করতে চাই, যারা আমার অনলাইন ক্লাসে সংযুক্ত আছো তারা অবশ্যই কমেন্ট বক্সে নাম, ডিপার্টমেন্ট, রোল, কোন শিফট অবশ্যই উল্লেখ করবা। আমি আর একবার বলতে চাই, যারা অনলাইন ক্লাসে সংযুক্ত আছো এবং যারা নাই, তোমাদের বন্ধু বান্ধবদের অবশ্যই তোমরা ইন্সপায়ার করবে অথবা উৎসাহ যোগাবে। কারণ নাই মামার চেয়ে কানামা ভালো। কারণ ইংলিশে একটা কথা আছে, সামথিং ইজ বেটার দেন নাথিং। কারণ হয়তো সশরীরে করলে আরও ভালোভাবে তোমাদের জন্য উপকার হতো, ভালোভাবে বুঝতে পারতা। কিন্তু যেহেতু করোনা পরিস্থিতি, তোমাকে তো এই পরিস্থিতি মেনে নিতে হবে, না হলে তো তুমি সাইন করতে পারবে না। এখন যদি বলো স্যার আমি অনলাইন ক্লাস বুঝি না, তাহলে কি বসে থাকলে হবে? না, অবশ্যই না। তোমাকে কি করতে হবে? চেষ্টা করতে হবে। যদি ক্লাস করা সম্ভব হয় অবশ্যই সরকার খুলে দিবে, তখন তো অবশ্যই তুমি সশরীরে ক্লাসে উপস্থিত থেকে করতে পারবা। কিন্তু যেহেতু এখন করোনা পরিস্থিতি, এখন দেশের পরিস্থিতি বিবেচনায় তোমাকে চিন্তা করতে হবে। কারণ যখন যে পরিস্থিতি, তোমাকে সেভাবে মানিয়ে নিয়ে চলতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তো আশা করি তোমরা এই অঙ্কগুলো সহজেই বুঝতে পেরেছো এবং বাসায় অবশ্যই প্র্যাকটিস করবা। তাহলে এই টাইপের অঙ্ক যে কোনো পরীক্ষায় আসলে তোমরা সহজে উত্তর দিতে পারবে। আমি বারবার বলতেছি, অঙ্কগুলো তুলনামূলক অনেক সোজা, কিন্তু এই সোজা অঙ্ক আবার দেখায় যে এই সূত্রগুলো না জানার কারণে পারে না। কারণ সামুদ্রিকের ক্ষেত্রফল অনেকে মনে করে ত্রিভুজের ক্ষেত্রফলের মতো হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা, কিন্তু সেটা না। এটা অবশ্যই বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষা তো আসে। তাহলে সামুদ্রিকের ক্ষেত্রফল কি বলতো? ভূমি গুণিত উচ্চতা। সামুদ্রিকের ক্ষেত্রফল কি? ভূমি গুণিত উচ্চতা। হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা দিলে কি হবে? না, অবশ্যই না। তাহলে কি দিতে হবে? সামুদ্রিকের ক্ষেত্রফল কি দিতে হবে? ভূমি গুণিত উচ্চতা। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি আমি এই অঙ্কটা অনেক আলোচনা করলাম, তোমাদের অনেক উপকারে আসবে। তোমরা অবশ্যই এই হোমওয়ার্ক যে 2 আর 3 আছে, তোমরা বাসায় অবশ্যই প্র্যাকটিস করবে। তাহলে দেখো নেক্সটে যাই আমি। 4-এর 1-এ আছে, দেখো 4-এর 1 একটি সামুদ্রিকের একটি কর্ণের দৈর্ঘ্য 16 মিটার এবং এর বিপরীত কৌণিক বিন্দু হতে কর্ণের উপর লম্বের দৈর্ঘ্য 5 মিটার হলে সামুদ্রিকের ক্ষেত্রফল নির্ণয় করো। আর এখানে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু লক্ষ্য রাখো যে কর্ণের দৈর্ঘ্য এখানে দেওয়া আছে, সামুদ্রিকের কর্ণের দৈর্ঘ্য কত বলতো? 16 মিটার। তাহলে কর্ণের দৈর্ঘ্য বলতো কি? ডি। ডি কেন লিখছি আমি? ডি হলো ডায়াগোনাল। ডায়াগোনাল মানে কি বলতো? কর্ণ। তাহলে ডায়াগোনাল, লেন্থ অফ ডায়াগোনাল মানে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে কত বলতো? ডি। ডায়াগোনাল থেকে ডিটা লেখা হয়েছে, তাহলে ডি সমান হলো 16 মিটার। তোমরা এখানে অবশ্যই লিখে দিবা যে এখানে কর্ণের দৈর্ঘ্য, যারা ভালো স্টুডেন্ট অবশ্যই ভালো করে লিখবা যে এখানে সামুদ্রিকের কর্ণের দৈর্ঘ্য ডি সমান কত বলতো? 16 মিটার। বইয়ে যেটা দেওয়া সেটাই দিতে হবে এমন কোনো না, তুমি তোমার মতো করে সুন্দর করে, তোমাকে তো আর বাইরে থেকে ভাষা নিয়ে আসতে হচ্ছে না, এখানে বইয়ে দেওয়া আছে যেখানে সামুদ্রিকের কর্ণের দৈর্ঘ্য ডি, ডায়াগোনাল থেকে ডি আসছে, ডি সমান হলো কত? 16 মিটার।
এবং বিপরীত কৌণিক বিন্দু হতে কর্ণের উপর লম্বের দৈর্ঘ্য হলো কি বলতো পি। অথবা কেউ শর্টকাট লিখতে পারো যে আমরা জানি সবাই যে বিপরীত কৌণিক বিন্দু হতে কর্ণের উপর লম্বের দৈর্ঘ্যকে কি বলা হয় বলতো অফসেট বলা হয়। কি বলা হয়? অফসেট বলা হয়। তাহলে আবার একবার বলতে চাই আমি যে একটা সামুদ্রিকের বিপরীত কৌণিক বিন্দু হতে কর্ণের উপর লম্বের দৈর্ঘ্যকে কি বলা হয় বলতো অফসেট বলা হয়। তাহলে এই অফসেটের দৈর্ঘ্য বা বিপরীত কৌণিক বিন্দু হতে কর্ণের উপর লম্বের দৈর্ঘ্য কত বলতো পি সমান হলো 5 মিটার। অফসেটকে তাহলে কি দ্বারা প্রকাশ করা হয়েছে পি দ্বারা। তাহলে এখানে তোমরা ইচ্ছা করলে বিপরীত কৌণিক বিন্দু হতে কর্ণের উপর লম্বের দৈর্ঘ্য লিখতে পারো অথবা শর্টকাট লম্বের দৈর্ঘ্য লিখতে পারো, যেটা ইচ্ছা তোমাদের। এগুলোর জন্য কিন্তু ভুল নাই। একটু যদি সতর্ক হও, অঙ্ক অবশ্যই এই সাবজেক্টে ভালো করা সম্ভব। কারণ বাংলা বা কোনো সাহিত্য লিখে দেখো 10 মার্ক থাকলে তোমাকে যতই ভালো লেখো হয়তো 6 দিবে, 7 দিবে বা 5 দিবে, কিন্তু অঙ্ক এমনই একটা সাবজেক্ট যে যদি তুমি ঠিক মতো লিখতে পারো, যদি একটা অঙ্কে মনে করো এই অঙ্কে যদি 2 থাকে 2ই পাবা, বড় অঙ্কে যদি 8 থাকে তাহলে 8ই পাবা। এগুলো কাটবে না যদি ঠিক সঠিকভাবে লিখতে পারো। তাহলে কোনটাতে রেজাল্ট ভালো করার সুবিধা বলো তো? এই অঙ্কে রেজাল্ট ভালো করার সুবিধা। একটা ছেলে বা একটা মেয়ে সহজেই A+ পেতে পারে এই সাবজেক্টে, কিন্তু বাংলা বা সাহিত্য বা সোশ্যাল সায়েন্স এই টাইপের অঙ্কে দেখো A+ পাওয়া তোমাদের জন্য খুবই কঠিন। এ কারণে অবশ্যই তোমরা এই অঙ্কগুলো, এই সাবজেক্টগুলো অবশ্যই বেশি গুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করবে। কারণ যেহেতু রেজাল্ট ভালো করা সহজ, তোমরা অবশ্যই সেভাবে গুরুত্ব দিবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু দেখো আরেকটু আমি স্মরণ করে দিতে চাই। তাহলে এখানে কর্ণের দৈর্ঘ্য ডি, ডায়াগোনাল থেকে ডি আসছে, ডি সমান হলো 16 মিটার। আর বিপরীত কৌণিক বিন্দু হতে কর্ণের উপর লম্বের দৈর্ঘ্য যেটাকে অফসেট বলা হয়, তাহলে অফসেট পি সমান হলো 5 মিটার। তাহলে আমরা জানি সামুদ্রিকের ক্ষেত্রফল কি বলতো? যে সামুদ্রিকের ক্ষেত্রফল হলো ডিপি, অর্থাৎ কর্ণের দৈর্ঘ্য গুণিত বিপরীত কৌণিক বিন্দু হতে কর্ণের উপর লম্বের দৈর্ঘ্য। তাহলে এখানে দেখো অনেকে হয়তো প্রশ্ন করতে পারো যে স্যার আগের অঙ্কতে আপনি বললেন যে সামুদ্রিকের ক্ষেত্রফল হলো কি বললাম? ভূমি গুণিত উচ্চতা। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু লক্ষ্য রাখো যে একটা অঙ্কে যদি ভূমি গুণিত উচ্চতা দেওয়া থাকে তাহলে অবশ্যই সামুদ্রিকের ক্ষেত্রফল হলো সমান হলো ভূমি গুণিত উচ্চতা। কিন্তু যখন কর্ণের দৈর্ঘ্য আর অফসেট দেওয়া থাকবে তখন কিন্তু সামুদ্রিকের ক্ষেত্রফল কি বলতো? কর্ণের দৈর্ঘ্য গুণিত অফসেট। এটা কিন্তু সূত্র, ক্ষেত্রফলের সূত্র। তাহলে যখন যেটা দেওয়া থাকবে সেই অনুযায়ী আমাকে ক্ষেত্রফল লিখতে হবে। অনেকে কিন্তু এই ভুলটা করে। আমি তোমাদের প্রশ্নটাই নিজে নিজে করার চেষ্টা করতেছি, যেহেতু অনলাইন ক্লাস, তোমাদের হয়তো অনেকের সুযোগ নাই প্রশ্ন করার। এই কারণে আমি তোমাদের প্রশ্নটাই বলছি। দেখো তাহলে আগের অঙ্কে সামুদ্রিকের ক্ষেত্রফল ছিল ভূমি গুণিত উচ্চতা, কিন্তু এই অঙ্কে সামুদ্রিকের ক্ষেত্রফল কি বলতো? কর্ণের দৈর্ঘ্য গুণিত অফসেট। তাহলে যেহেতু কর্ণের দৈর্ঘ্য আর অফসেট দেওয়া আছে তাহলে আমাকে এই সূত্র ব্যবহার করতে হবে। তাহলে সামুদ্রিক ক্ষেত্রফল হলো কর্ণের দৈর্ঘ্য গুণিত অফসেট। তাহলে দেখো এখন মানটা আমি ব্যবহার করব। তাহলে কর্ণের দৈর্ঘ্য কত বলতো? 16 মিটার গুণিত অফসেট বা বিপরীত কৌণিক বিন্দু হতে কর্ণের উপর লম্বের দৈর্ঘ্য বলতো 5 মিটার। তাহলে 5 × কত? 80। যেহেতু ক্ষেত্রফল অবশ্যই এটা কি হবে বলতো? বর্গ মিটার। যদি সেন্টিমিটার থাকতো তাহলে কি হতো? বর্গ সেন্টিমিটার হতো। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা এই অঙ্কটা সহজেই বুঝতে পেরেছো। এই টাইপের অঙ্ক দেখো জাস্ট একটু প্র্যাকটিস করা, খুব সহজ তুলনামূলক। একটু প্র্যাকটিস করলেই দেখো সহজে এগুলো তুমি সমাধান করতে পারবে। তাহলে দেখো সেম অঙ্ক এটা বাসায় করার চেষ্টা করবে যে একটি সামুদ্রিকের একটা কর্ণের দৈর্ঘ্য 20 মিটার এবং এর বিপরীত কৌণিক বিন্দু হতে কর্ণের উপর লম্বের দৈর্ঘ্য 5 মিটার হলে সামুদ্রিকের ক্ষেত্রফল নির্ণয় করো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই অঙ্কগুলো তোমরা দেখা মাত্র মুখে মুখে উত্তর করতে পারবে। দেখো ডিপি, তাহলে এখানে ডি দেওয়া আছে 20 অর্থাৎ 20, আর লম্বের দৈর্ঘ্য বা অফসেট দেওয়া আছে 5। তাহলে 5×20 কত বলতো? 100 বর্গ মিটার। তাহলে এখানে দেখো আমি মুখে মুখে বের করতে পারছি। তাহলে একটা সামুদ্রিকের যদি কর্ণের দৈর্ঘ্য 20 মিটার হয় আর অফসেট 5 মিটার হলে তাহলে সামুদ্রিকের ক্ষেত্রফল কি হবে বলতো? ডিপি, অর্থাৎ 20 × 5 মানে কত? 5×20 100 বর্গ মিটার। যেহেতু মিটার আছে 100 বর্গ মিটার। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা এটা সহজে বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই বাসায় এটা হোমওয়ার্ক হিসেবে বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করবে। তাহলে আমি নেক্সটে যাই। তাহলে এখানে দেখো আরেকটা অঙ্ক দেখো 5 নম্বরে আছে যে একটা সামুদ্রিকের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। অনেকে দেখো আমি বারবার বলছি, গত ক্লাসগুলোতে বলেছি যে অনেকে যারা ভালো স্টুডেন্ট আছে হয়তো বলবো স্যার আপনি তো প্রতিটাই করাচ্ছেন, তো প্রতিটা কার জন্য করাচ্ছি বলো তো? তোমাদের সুবিধার্থেই। আমি তো অতি সংক্ষিপ্ত 2-1টা দেখে সূত্রগুলো আলোচনা করে সংক্ষিপ্ত রচনামূলক চলে যেতে পারি, কিন্তু আমি চাই যে তাড়াতাড়ি চ্যাপ্টার শেষ করা আমার উদ্দেশ্য না। আমি চাই যে তোমরা সহজেই যেন এই চ্যাপ্টার সম্পর্কে কিছু জ্ঞান অর্জন করতে পারো। এই কারণে দেখো আমি
ডিটেলস আলোচনা করার চেষ্টা করছি, যেন সময়কের দুর্বল সবল সবার জন্য উপকার আসে। এই কারণে দেখো আমি প্রতিটি আলোচনা করার চেষ্টা করছি, কারণ বইয়ে তো সবই দেওয়া আছে বা সমাধানে তো সবই দেওয়া আছে, কিন্তু আমরা পরীক্ষার হলে যে পারি না। কেন পারি না? প্র্যাকটিসের অভাবে বা গুরুত্বহীনতার কারণে আমরা পরীক্ষায় দেখা যায় ভালো করতে পারছি না বা অঙ্কটা সমাধান করতে পারছি না। তো দেখো আমি গুরুত্ব সহকারে অতি সংক্ষিপ্ত থেকে সবগুলোই মোটামুটি দেখা আলোচনা করার চেষ্টা করছি, গুরুত্বপূর্ণগুলো যেন তোমাদের উপকারে আসে এবং তোমাদের স্মরণে থাকে। তাহলে দেখো এখানে দেওয়া আছে কি, একটি সামুদ্রিকের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাহলে সামুদ্রিকের ভূমি 125 মিটার, উচ্চতা 5 মিটার হলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত? তাহলে দেখো এখানে প্রিয় শিক্ষার্থী কিন্তু একটু লক্ষ্য রাখো যে একটা সামুদ্রিকের ক্ষেত্রফল একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাহলে এখানে দেখো সামুদ্রিকের ক্ষেত্রফল আমি 1 নম্বর অতি সংক্ষিপ্ততে বলেছি যে সামুদ্রিকের ক্ষেত্রফল কি বলতো, ভূমি গুণিত উচ্চতা। এখানে কিন্তু বারবার অ্যাডমিশনে আসে, ভুল করে যে সামুদ্রিক ক্ষেত্রফল আর ত্রিভুজের ক্ষেত্রফলের মধ্যে কি গুলিয়ে ফেলে। তাহলে সামুদ্রিক ক্ষেত্রফল হলো ভূমি গুণিত উচ্চতা, আর যদি ত্রিভুজের ক্ষেত্রফল হয় তাহলে কি হতো, হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা। তো এই জিনিসটা অবশ্যই যারা ক্লাস করছো বা আমার অনলাইন ক্লাসে সংযুক্ত আসো তোমরা গুরুত্ব সহকারে নিবে, কারণ এটা অ্যাডমিশনে প্রায় আসে, অ্যাডমিশন বা চাকরির পরীক্ষা। এই কারণে অবশ্যই গুরুত্ব সহকারে ডিফারেন্সটা করার চেষ্টা করবে। তাহলে সামুদ্রিক ক্ষেত্রফল হবে ভূমি গুণিত উচ্চতা, আর ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা। তাহলে দেখো সামুদ্রিকের ক্ষেত্রফল কি, ভূমি গুণিত উচ্চতা। তাহলে ভূমি কত বলতো 125 মিটার, আর উচ্চতা কত 5 মিটার। তাহলে 125কে 5 দ্বারা গুণ দিলে 625, তাহলে 5 125-এ 625 বর্গ মিটার। যদি সেন্টিমিটার থাকতে বর্গ সেন্টিমিটার দিতাম, তাহলে দেখো 625 বর্গ মিটার। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো কোশ্চেনের শুরুতেই বলা হচ্ছে কি, যে একটা সামুদ্রিকের ক্ষেত্রফল একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। কি বলছে, একটা সামুদ্রিকের ক্ষেত্রফল একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাহলে সামুদ্রিকের ক্ষেত্রফল পেলাম 625 বর্গমিটার। তাহলে যেহেতু ক্ষেত্রফল সমান বলা হচ্ছে, তাহলে এটা কি হবে বলতো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলও 625 বর্গমিটার হবে। কেন, প্রশ্নে যদি এই কথাটা না বলতো তাহলে কিন্তু লিখতে পারতাম না, কিন্তু যেহেতু সামুদ্রিকের ক্ষেত্রফল আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান, তাহলে সামুদ্রিক ক্ষেত্রফল যা হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলও একই রকম একই সমান হবে। তাহলে দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো 625 বর্গমিটার। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো আমরা সবাই জানি যে একটা বর্গক্ষেত্রের কি 4টা বাহু সমান। একটা বর্গক্ষেত্রে কি 4টা বাহু সমান, যে 4 বাহু বিশিষ্ট বা 4টা সমান বাহু বিশিষ্ট ক্ষেত্রকে কি বলা হয় বলতো, বর্গক্ষেত্র বলা হয়। তাহলে বর্গক্ষেত্রের 4টা বাহু সমান, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যেহেতু যদি এ বাহু হয় তাহলে ক্ষেত্রফল হলো a স্কয়ার, অতএব বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কি হবে বলতো, √r a। তাহলে √r a, অর্থাৎ যে ক্ষেত্রফলটা পাইলাম তার উপর কি হবে বলতো, √r। যখন বাহুর দৈর্ঘ্য বের করতে বলবে তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য √r, আর ক্ষেত্রফলটা হবে √r 625 বর্গমিটার। তাহলে এখান থেকে 625-এর উপর যদি রুট দেওয়া হয় তাহলে কি হবে, 25 হবে। তাহলে বাহুর দৈর্ঘ্য হলো 625-এর উপর যদি রুট দেওয়া হয় তাহলে 25 মিটার হবে। তাহলে এটাই হলো আমাদের বাহুর দৈর্ঘ্য। তাহলে এখানে প্রিয় শিক্ষার্থীবৃন্দু ক্ষেত্রফল হবে বর্গমিটার, আর বাহুর দৈর্ঘ্য যখন বলবো অবশ্যই ওর উপর যখন রুট দিবা তখন হয়ে যাবে কি বলতো, মিটার। যেহেতু শুধু কিসের দৈর্ঘ্য বলতো, বাহুর দৈর্ঘ্য। তাহলে এখানে বাহুর দৈর্ঘ্য হলো, বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য হলো 25 মিটার। এখন দেখো 7 নাম্বার, যেটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অতি সংক্ষিপ্ত হিসেবে বারবার পরীক্ষাতে আসে, যে বৃত্তে অন্তঃস্থ চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। অন্তঃস্থ বা ভিতরস্থ যেটাই বলুক না কেন, অন্তঃস্থ মানে কি একটা বৃত্তের ভিতরে, ভিতরস্থ মানে হলো একটা বৃত্তের ভিতরে, আর বহিস্থ হলো তো বাইরে। তাহলে এখানে দেখো যে বৃত্তে অন্তঃস্থ চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্রটি লেখো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু দেখো যে চতুর্ভুজের ক্ষেত্রফল বা বৃত্তে অন্তঃস্থ চতুর্ভুজের ক্ষেত্রফল তোমরা এইভাবে লিখতে পারো, যে বৃত্তে অন্তঃস্থ চতুর্ভুজের ক্ষেত্রফল √s - a, s - b, s - c, s - d। তো তোমরা এখানে দেখো এসটা কি বলতো, এই চতুর্ভুজের অর্ধ পরিসীমা। এসটা কি, অর্ধ পরিসীমা। এখানে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দু একটু লক্ষ্য রাখো, যে যেহেতু চতুর্ভুজের কয়টা বাহু তোমরা সবাই জানো, যে একটা চতুর্ভুজের কয়টা বাহু, 4টা বাহু। দেখো এই কারণে এখানে a b c d 4টা ব্যবহার করা হয়েছে। কি কি ব্যবহার করা হয়েছে, a একটা প্রথম বাহুর দৈর্ঘ্য, b হলো দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য, c হলো তৃতীয় বাহুর দৈর্ঘ্য, আর d হলো চতুর্থ বাহুর দৈর্ঘ্য। তাহলে দেখো a b c d হলো এগুলো চতুর্ভুজের বাহুর দৈর্ঘ্য। যেহেতু 4টা বাহু এ কারণে আলাদা আলাদা, প্রথম বাহু a, দ্বিতীয় বাহু b, তৃতীয় বাহু c, আর চতুর্থ বাহু d। আর এসটা কি বলতো, অর্ধ পরিসীমা। 4টা বাহুকে যোগ করে 2 দ্বারা ভাগ করতে হবে, সেটাই হলো আমাদের এস।
অর্ধ পরিসীমা। অনেকে পরিসীমা বলে, কিন্তু পরিসীমা না, এসটা হলো কি বলতো অর্ধ পরিসীমা। আর যদি টয়েস এস হয় তাহলে সেটা হলো পরিসীমা, তাহলে এসটা হলো অর্ধ পরিসীমা। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, অনেকে জায়গাতে এস ইন্টু দেয়, কিন্তু এটা এস হবে না, এটা ত্রিভুজের ক্ষেত্রে হবে, যে ত্রিভুজের ক্ষেত্রফলের ক্ষেত্রে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এখানে কিন্তু অনেকে ভুল করে, বা অনেক বইও হয়তো প্রিন্টিং মিস্টেকের কারণে এস দেওয়া আছে এখানে। অনেক অনেক বই আমি দেখছি বা মিস্টেক করেছি, এখানে কি দেওয়া আছে বলতো এস দেওয়া হয়েছে, তো এস হবে না, কিন্তু এস এস মাইনাস ডি। তাহলে এখানে দেখো চতুর্ভুজের একটা এটা হয়ে গেল, খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, অবশ্যই পড়ার চেষ্টা করবে এগুলো ব্যবহার করে, বা এটাকে প্রয়োগ করে, অঙ্ক আছে পরে, তো এগুলো করার চেষ্টা করবে। তাহলে দেখো 8 নম্বরে যাই, এই সূত্রগুলো এক একটা কিন্তু অতি সংক্ষিপ্ত কোশ্চেনের উত্তর, এই কারণে অবশ্যই গুরুত্ব সহকারে এগুলো পড়ার চেষ্টা করবে। তাহলে দেখো 8 নম্বর আছে, এটাও একটা সূত্র, যে চতুর্ভুজের একটা কর্ণ ডি এবং কর্ণের দুটি অফসেট যথাক্রমে P1 ও P2 হলে এর ক্ষেত্রফল কত হবে। প্রিয় শিক্ষার্থী কিন্তু একটু লক্ষ্য রাখো, একটা চতুর্ভুজে যদি কর্ণ মাঝ বরাবর কর্ণ নেও, তাহলে সে কর্ণটা কি বলতো ডি, আর বিপরীত কৌণিক বিন্দু হতে কর্ণের উপর, মানে দুই দিক থেকে, তাহলে প্রথম দিক থেকে কর্ণের উপর লম্বের দৈর্ঘ্য, কর্ণের উপর প্রথম কর্ণার থেকে কর্ণের উপর অঙ্কিত দৈর্ঘ্য হলো P1, যেটাকে অফসেট বলছি আমি। একইভাবে বিপরীত কৌণিক বিন্দু হতে আরেকটা যদি লম্ব কর্ণের উপর লম্ব টানা হয়, তাহলে সেটা হলো কি বলতো P2। তাহলে এখানে P1 P2 কি অফসেট, কি অফসেট, অফসেটটা কি জিনিস, যে যে একটা যদি চতুর্ভুজের বিপরীত কৌণিক বিন্দু হতে কর্ণের উপর লম্বের দৈর্ঘ্যকে কি বলা হয়, অফসেট বলা হয়। যেহেতু বিপরীত কৌণিক, তাহলে প্রথম কোণ উপর থেকে যদি কর্ণের উপর নাও লম্বের দৈর্ঘ্য, সেটা হলো P1, আবার নিচ থেকে যদি কর্ণের উপর লম্বের দৈর্ঘ্য বের করে, সেটা হলো P2। তাহলে এখানে P1 P2টা কি বলতো অফসেট, মূলত এটা বিপরীত কৌণিক বিন্দু হতে কর্ণের উপর লম্বের দৈর্ঘ্য। তাহলে লম্বের দৈর্ঘ্য কি বলতো P1 আর P2 হলে এর ক্ষেত্রফলটা কি বলতো, যে হাফ ইন্টু ডি P1 যোগ P2। তাহলে P1 P2 হলো অফসেট, P1 P2টা কি অফসেট। তাহলে অফসেট কাকে বলে, যে কোনো চতুর্ভুজের বা সামান্তরিকের বিপরীত কৌণিক বিন্দু হতে কর্ণের উপর লম্বের দৈর্ঘ্যটাকে কি বলা হবে, অফসেট বলা হবে। তাহলে এখানে দেখো যে চতুর্ভুজের ক্ষেত্রফল যদি কর্ণ দেওয়া থাকে আর দুটো অফসেট দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রফলটা হবে কি বলতো হাফ ইন্টু ডি ইন্টু P1 যোগ P2। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখান থেকে দেখো কর্ণ আর অফসেট দেওয়া থাকলে সেক্ষেত্রে চতুর্ভুজের ক্ষেত্রফলটা পেলাম আমি হাফ ইন্টু ডি ইন্টু P1 যোগ P2। দেখো এটাকে ফলো করে আমি একটা অঙ্ক করার চেষ্টা করি তোমাদের সুবিধার্থে, কারণ ওটাকে প্রয়োগ করলে সাথে সাথে তোমরা সহজে বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থী কিন্তু একটু লক্ষ্য রাখো, যে এই 10 নম্বর অতি সংক্ষিপ্ততে, যে একটা কোনো চতুর্ভুজের একটা কর্ণের দৈর্ঘ্য হলো 14 সেন্টিমিটার, 14 সেন্টিমিটার, বিপরীত শীর্ষ হতে উক্ত কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার আর 4 সেন্টিমিটার, চতুর্ভুজের ক্ষেত্রফল কত। তো প্রিয় শিক্ষার্থী কিন্তু একটু লক্ষ্য রাখো, যে এখানে চতুর্ভুজের কর্ণের দৈর্ঘ্য কত বলতো, ডি সমান হলো 14 সেন্টিমিটার। দেখো ডায়াগোনাল থেকে ডি আসছে, আমি কিন্তু বারবার বলছি, যারা দুর্বল স্টুডেন্ট অনেকে মনে রাখতে পারে না, এখানে ডি দিব না, বি দিব না, এ দিব, কিন্তু যেহেতু কর্ণের দৈর্ঘ্য ডায়াগোনাল থেকে আসছে, এই কারণে কি দিব বলতো, ডি দিব, তাহলে তোমাদের মনে রাখার সুবিধা হবে। তাহলে এখানে কর্ণের দৈর্ঘ্য ডি সমান কত বলতো 14 সেন্টিমিটার, আর বিপরীত শীর্ষ হতে কর্ণের উপর লম্বের দৈর্ঘ্যটাকে কি বলা হচ্ছে বলতো, অফসেট বলা হচ্ছে। তাহলে প্রথম অফসেটটা P1 সমান হলো 6 সেন্টিমিটার, আর দ্বিতীয় অফসেট P2 সমান কত বলতো 4 সেন্টিমিটার। তাহলে এখান থেকে দেখো আমরা জানি চতুর্ভুজের ক্ষেত্রফল, দেখো এখনই বের করলাম বা এখনই জানার চেষ্টা করলাম, যে হাফ ইন্টু ডি ইন্টু P1 যোগ P2। তাই এখানে মানগুলো ব্যবহার করবো আমি, যে হাফ গুণিত ডি মানে কত বলতো 14 অর্থাৎ 14, আর P1 হলো 6 আর P2 কত বলতো 4, তাহলে 6 আর 4 কত বলতো 10, তাহলে 10 গুণিত 14 মানে কত 140। 140কে দেখো 140কে যদি 2 দিয়ে ভাগ দাও, 140কে 2 দ্বারা ভাগ দিলে কত হয় বলতো 70, দেখো 70 বর্গমিটার। আর এখানে এইভাবে করেছে, দেখো যে 14কে 2 দ্বারা ভাগ দিলে কত হয় বলতো 7,
আর 6 আর 4 10। তুমি যেভাবে নিবা তুমি তোমার মতো করে ক্যালকুলেশন করবে। আমি কিন্তু বারবার বলছি বইয়ের গদ বাঁধা মুখস্থ করার চেষ্টা করবে না, একটু বুঝে শুনে করার চেষ্টা করবে। বইয়ে এটা করা আছে এই কারণে আমি এটাই 14কে 2 দ্বারা ভাগ করবে এমন কোনো না, তুমি তোমার মতো করে করবা। 6 আর 4 10, 10কে 14 দ্বারা গুণ দিলে কত হয় বলতো 140, ওকে 2 দ্বারা ভাগ করলে 70। তুমি তোমার মতো করে ক্যালকুলেশন করার চেষ্টা করবা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তো আশা করি তোমরা এই অঙ্কটা বুঝেছো। চতুর্ভুজের ক্ষেত্রফল বের করা, যদি কর্ণের দৈর্ঘ্য আর অফসেট দ্বয় দেওয়া থাকে তাহলে চতুর্ভুজের ক্ষেত্রফল বের করার নিয়ম তোমরা জানলে। তাহলে চতুর্ভুজের ক্ষেত্রফল হলো 70 বর্গমিটার। যদিও এখানে মিস্টেক করেছে, এখানে ব্যবহার করা ছিল কি বলতো সেন্টিমিটার, তাহলে অবশ্যই চতুর্ভুজের ক্ষেত্রফলটা কি হবে বলতো বর্গ সেন্টিমিটার। এই জিনিসগুলো তোমরা লক্ষ্য রাখবে, হয়তো মিস্টেক হয়েছে এই জায়গাতে। তোমরা অবশ্যই তাহলে কি করবা 70 বর্গ সেন্টিমিটার। যদি মিটার দেওয়া থাকতো তাহলে অবশ্যই কি লিখতা বর্গ মিটার। এই জিনিসগুলো একটু গুরুত্ব সহকারে লক্ষ্য রাখার চেষ্টা করবে। এখানে আর একটা গুরুত্বপূর্ণ অঙ্ক দেখো, যে কোনো চতুর্ভুজের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 16 সেন্টিমিটার এবং 12 সেন্টিমিটার। কর্ণদ্বয় পরস্পর লম্ব হলে এর ক্ষেত্রফল কত? তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু দেখো, কর্ণদ্বয়ের দৈর্ঘ্য, এখানে কর্ণদ্বয় বলতে কয়টা বলতো? দুইটা। কর্ণদ্বয়, দ্বয় মানে হলো দুইটা, ত্রয় মানে হলো তিনটা। তাহলে একটা চতুর্ভুজের দেখো, চতুর্ভুজের কর্ণ কয়টা হতে পারে বলতো? যেহেতু একটা চতুর্ভুজের 4টা বাহু, কয়টা বাহু? 4টা বাহু। আর কর্ণ কয়টা বলতো? দুইটা। তাহলে সেই কর্ণ দুইটা দেওয়া আছে। তাহলে দেখো, প্রথম কর্ণের দৈর্ঘ্য কত? D1 সমান হলো 16 সেন্টিমিটার, আর দ্বিতীয় কর্ণের দৈর্ঘ্য D2 সমান কত? 12 সেন্টিমিটার। তো এখানে চতুর্ভুজের ক্ষেত্রফলের সূত্র কি শিখেছি? হাফ গুণিত D1 D2। এখানে দেখো একটু প্যাচ আছে, যে চতুর্ভুজের ক্ষেত্রফল তোমাদের এখানে হবে হাফ ইন্টু D1 D2। কেন হবে? যদি কর্ণদ্বয় পরস্পর লম্ব হয়, তাহলে কর্ণদ্বয় যদি পরস্পর লম্ব হয় তাহলে সেক্ষেত্রে আর কোণটা কত হয় বলতো? 90 ডিগ্রি হবে। তাহলে সেক্ষেত্রে দেখো, যদি 90 ডিগ্রি হয় তাহলে সাইন 90 ডিগ্রির মান কত হয় বলতো? 1 হয়। এই কারণে চতুর্ভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু D1 D2। এখানে সূত্র আসতো মূলত সাইন 90 ডিগ্রি, তাহলে সাইন 90 ডিগ্রির মান কত? 1। এই কারণে দেখো, আমাদের সূত্রটা আমাদের সুবিধার্থে এখানে ইচ্ছা করে লিখতে পারবো, যে যেহেতু চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পর লম্ব, সুতরাং আমরা পাই চতুর্ভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু D1 D2। এভাবে লিখবা, তাহলে তোমাদের সুবিধা হবে। তাহলে হাফ ইন্টু D1 এর মান কত বলতো? 16 সেন্টিমিটার, আর D2 কত? 12 সেন্টিমিটার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু দেখো কাটাকাটি করো। 16কে 2 দ্বারা ভাগ দিলে কত হয় বলতো? 8। 8 12 96। তাহলে 96 বর্গ সেন্টিমিটার। যেহেতু ক্ষেত্রফল সবসময় বলছি বর্গ, তাহলে মিটার থাকলে বর্গ মিটার, আর সেন্টিমিটার যেহেতু আছে বর্গ সেন্টিমিটার। তাহলে এটাই আমাদের চতুর্ভুজের ক্ষেত্রফল। এইটা দেখো করা হয়েছে এই টাইপের অঙ্ক, করা হয়েছে। সামান্তরিক ক্ষেত্রফল এত বর্গ সেন্টিমিটার, একটি কর্ণ এত হলে অঙ্কিত অফসেট, এটা সূত্র জানি আমরা ডিপি প্রথমেই করেছি। তাহলে এখান থেকে পি এর মানটা, অফসেটের দৈর্ঘ্যটা সহজে বের করতে পারলাম। এখন দেখো সংক্ষিপ্তে যাব, আমি সংক্ষিপ্ত কোশ্চেনে যাওয়ার চেষ্টা করছি। দেখো সংক্ষিপ্ত প্রশ্ন, এই চ্যাপ্টারগুলো যেহেতু 7 চ্যাপ্টারে ভাগ করা হয়েছে, সেই কারণে একটু লক্ষ্য রাখবা যে অঙ্ক চ্যাপ্টারগুলো তুলনামূলক সোজা। তাহলে দেখো সংক্ষিপ্ততে যাব আমি, যে বৃত্তে অন্তর্লিখিত একটি চতুর্ভুজের বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে 75, 55, 60, 40 সেন্টিমিটার। চতুর্ভুজের ক্ষেত্রফল বের করো। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু লক্ষ্য রাখো, এখানে এই অঙ্কগুলো খুবই সোজা, কিন্তু বাট পরীক্ষাতে মাঝে মাঝে কিন্তু আসে। এই কারণে কি করতে হবে? তোমাকে ওইভাবে গুরুত্ব দিতে হবে। অঙ্কগুলো কিন্তু সোজা, অনেক সোজা, কিন্তু বাট পরীক্ষাতে মাঝে মাঝে কিন্তু চলে আসে, তখন কিন্তু অনেকেই করতে পারি না আমরা। সোজা, কিন্তু যতই সোজা হোক, তুমি কি যদি প্র্যাকটিস না করো, ভালোভাবে না পড়ো, তাহলে কি পারবা হঠাৎ? যে না, পারবে না। এই কারণে অবশ্যই সেটা সূত্রগুলো ব্যবহার করে করার চেষ্টা করবে। তাহলে দেখো, বৃত্তে অন্তর্লিখিত একটা চতুর্ভুজের বাহুগুলোর দৈর্ঘ্য, তাহলে প্রথমটা ধরলাম আমি তোমরা ইচ্ছা করলে চিত্রও দিতে পারো। তাহলে প্রথম বাহুর দৈর্ঘ্য চতুর্ভুজের, বৃত্তে অন্তর্লিখিত একটা চতুর্ভুজের বাহুগুলোর দৈর্ঘ্য সমান হলো 75 সেন্টিমিটার, বি সমান হলো 55 সেন্টিমিটার, সি সমান হলো 60 সেন্টিমিটার, আর ডি সমান হলো 40 সেন্টিমিটার। তো প্রিয় শিক্ষার্থীদের একটু লক্ষ্য রাখো, যে এখানে দেখো পরিসীমা হলো 2s সমান হলো 4টা যোগফল, কিন্তু যেহেতু আমার s লাগবে, তাহলে অর্ধ পরিসীমা আমি একবারই বের করে নিয়েছি। দেখো, অর্ধ পরিসীমা s সমান হলো 4টা বাহুকে যোগ করে 2 দ্বারা ভাগ। তাহলে 4টা বাহু আছে 75, 55, 60 আর 40। তাহলে a যোগ b যোগ c যোগ d ডিভাইডেড বাই কত বলতো? 2। তাহলে অর্ধ পরিসীমা s সমান হলো 4টা বাহুকে যোগ করে 2 দ্বারা ভাগ। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো মানগুলো ব্যবহার করছি আমি। a মানে হলো 75, b মানে 55, c মানে 60, আর d মানে কত বলতো? 40, আর নিচে 2 দ্বারা ভাগ। তাহলে এটাকে যদি যোগ করা হয়, তাহলে 75 আর 55 যদি যোগ করো, তাহলে এখানে 75 যোগ 55 যোগ 60 যোগ 40, 60 আর 40 100 হয়। আর এটা যদি যোগ করো, তাহলে মূলত 25 দিলে
100 আর তাহলে 30, তাহলে 330 হয়। তাহলে 100, এখানে যদিও মিস্টেক করছে, সবই মিস্টেক, এখানে মিস্টেক করছে। তাহলে এখানে কিন্তু আমাদের মূলত, তাহলে এখানে দেখো 330 না হয়ে হবে 230। দেখো আমি আরেকবার বলতেছি, 60 আর 40 100, আর 75 আর 55 যদি যোগ করো তাহলে হবে 130। তাহলে 100 আর এখানকার 100 আর 130, তাহলে 230 হবে। তাহলে 230কে 2 দ্বারা ভাগ করলে কত হয় বলো তো? 115। এখানে কিন্তু 3 হবে না, 230 হবে। এটা লক্ষ্য রাখবা যে 230কে 2 দ্বারা ভাগ দিলে কত হয় বলো তো? 115। তাহলে 115 সেন্টিমিটার। আমি পাইলাম কি? অর্ধপরিসীমা 115 সেন্টিমিটার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, কিছুক্ষণ আগেই তোমাদের পড়াইলাম আমি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের ক্ষেত্রফল কত? রুট ওভার এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, এস মাইনাস ডি। এখানে এসটা কি বললাম বলতো? অর্ধপরিসীমা, দেখতে পাচ্ছ। আর এ বি সি ডি এগুলো কি বলতো? দেখতে পাচ্ছ বাহুর দৈর্ঘ্য। চতুর্ভুজের কয়টা বাহু থাকে বলতো? 4টা বাহু থাকে। তাহলে দেখো এ বি সি ডি এগুলো হলো বাহুর দৈর্ঘ্য। এখন এই মানগুলো ব্যবহার করার চেষ্টা করব। এসটা হলো 115, এক্স এর মান পেয়েছি 115, বিয়োগ এ এর মান 75, এস এর মান 115 মাইনাস বি এর মান 55, 115 মাইনাস সি এর মান 60, 115 মাইনাস ডি এর মান 40। ক্যালকুলেশন করলে 115 থেকে 75 বাদ দিলে 25 আর 15 40, আর এটা হবে মনে করো, এটা মনে করো 45 আর 15 60, 60 পেলাম। আর 115 থেকে 60 বাদ দিলে হলো 40, আর 15 55, আর এটা হচ্ছে 115 থেকে 40 বাদ দিলে হলো 75। তাহলে এটাকে যদি গুণ দেওয়া হয় আর পর রুট দেওয়া হয় তাহলে আমাদের আসবে 3146.42 ক্ষেত্রফল, যেহেতু বর্গ সেন্টিমিটার। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সহজেই বুঝতে পেরেছো এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তাহলে আমার এখান থেকে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের ক্ষেত্রফল পেলাম 3146.42, এত বর্গ সেন্টিমিটার। দেখো, তাহলে এটা তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। এই টাইপের অঙ্ক দেখো দেওয়া আছে। বৃত্তে অন্তর্লিখিত একটি চতুর্ভুজের বাহুগুলোর দৈর্ঘ্য 36, 75 আর 40 আর 77 সেন্টিমিটার ক্ষেত্রফল নির্ণয় করো। তো আশা করি তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করবে। এই অঙ্কটাও খুব গুরুত্বপূর্ণ। বৃত্তস্থ চতুর্ভুজের বাহুগুলো যথাক্রমে 80 মিটার, 60 মিটার, 50 মিটার, 86 মিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। খুবই গুরুত্বপূর্ণ এটা। এটা বিভিন্ন বই বা উদাহরণে আছে। তাহলে যেটা করলা তারপরে এই অঙ্কটা করার চেষ্টা করবে। কমপক্ষে 3টে পারলে 3টে অবশ্যই করবে সময় থাকলে, আর যদি সময় না থাকে কমপক্ষে যেটা করে দিলাম ওটাকে ফলো করে এই 7 নম্বর অঙ্কটা করার চেষ্টা করবে। আর সময় থাকলে প্রতিটা করবে, কারণ আমি কিন্তু বারবার বলছি যতই প্র্যাকটিস করবা ততই তুমি শিখতে পারবা। এই কারণে অবশ্যই এগুলো প্রতিটাই প্র্যাকটিস করার চেষ্টা করবা। আর যদি সময় কম থাকে তাহলে এই 7 নম্বরটা প্র্যাকটিস করবা। দেখো, একটা চতুর্ভুজের একটা কর্ণের দৈর্ঘ্য 12 মিটার হলে বিপরীত শীর্ষ হতে উক্ত কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 4 মিটার ও 3 মিটার। চতুর্ভুজের ক্ষেত্রফল বের করো। তাহলে দেখো, এখানে নতুন কিছু নাই, এগুলো অতি সংক্ষিপ্ত হয়েছে। এখানে অফসেট হলো প্রথম অফসেট 4 মিটার, দ্বিতীয় অফসেট 3 মিটার, আর কর্ণের দৈর্ঘ্য ডি হলো 12 মিটার। তাহলে এখানে চতুর্ভুজের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু ডি ইন্টু, চতুর্ভুজের ক্ষেত্রফল কি ছিল? হাফ ইন্টু, এখানে হাফ হবে, মিস্টেক করেছে, হাফ ইন্টু ডি ইন্টু পি ওয়ান যোগ পি টু। দেখো হাফ ঠিকই দেওয়া হয়েছে। তাহলে হাফ ইন্টু ডি ইন্টু পি ওয়ান যোগ পি টু। তাহলে হাফ ইন্টু ডি এর মান কত? 12 ইন্টু 4 যোগ 3। তাহলে 4 আর 3 7, আর 12কে 4 আর 3 যোগ করলে 7 হয়। তাহলে 12 হাফ গুণিত 12 গুণিত 7, তাহলে 2 দিয়ে 12কে ভাগ করলে 6, 6 7 42, যেহেতু মিটার আছে এত বর্গ মিটার। তাহলে চতুর্ভুজের ক্ষেত্রফল আমি বের করতে পারলাম সহজেই। তো এই অঙ্কটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 10 নাম্বার মাঝে মাঝে আসে, আমি দেখেছি বিভিন্ন পরীক্ষায় এই অঙ্কটা আসছে। তো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তোমরা একটু গুরুত্ব সহকারে নিবে অঙ্কটা। হয়তো অনেকে মনে করবে যে স্যার সবই তো গুরুত্বপূর্ণ বলছেন, তো এইগুলো বেশি ইম্পর্টেন্ট। যেটা দেখো, এই 10 নাম্বার যেটা বললাম যে এগুলো বেশি গুরুত্বপূর্ণ। তাহলে এখানে দেখো, একটি সামুদ্রিকের কর্ণের দৈর্ঘ্য 75 সেন্টিমিটার এবং সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য 40 সেন্টিমিটার এবং 35 সেন্টিমিটার। সামুদ্রিকের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে দেখো, তোমরা সবাই জানো যে একটা সামুদ্রিকের বিপরীত বাহুগুলো সমান সমান্তরাল। তাহলে এখানে দেখো, এখানে 4টা বাহু আছে, এ বি, বি সি, সি ডি আর এডি বা ডিএ, যেটাই বলো না কেন। তাহলে এখানে দেখো, সন্নিহিত বাহু বলার অর্থই হলো যে বিপরীত বাহুগুলো যেহেতু সমান সমান্তরাল, এই কারণে দেখো 2টা বাহু দেওয়া আছে। 2টা বাহু মানে কয়টা বাহু বলো তো? 4টা বাহু। যেহেতু সামুদ্রিকের আমরা জানি যে বিপরীত বাহুগুলো সমান সমান্তরাল, তাহলে এখান থেকে দেখো, এ বি বলা মানেই হলো সিডি বলা, বিসি বলা মানেই হলো ডিএ বা এডি বলা। আর এখানে একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 75 সেন্টিমিটার। তো প্রিয় শিক্ষার্থী কিন্তু একটু লক্ষ্য রাখো। তাহলে এখানে দেখো, এ দেওয়া আছে মনে করো
এ দেওয়া আছে, তোমরা তোমরা তোমার মতো করে ধরবা। যদি এ কে 44 ধরো, বি কে 35 ধরো, সি কে 75 ধরো, এগুলো প্রবলেম নাই, তুমি তোমার মতো করে ধরার চেষ্টা করবে। তাহলে এরা সাজিয়ে লেখার চেষ্টা করেছে, যেখানে এ হলো 35 সেন্টিমিটার, এটা কি সন্নিহিত বাহু 35 সেন্টিমিটার। তাহলে এডি আর বিসিটা সমান, এখানে সমান সমান্তরাল, এডি বা ডিএ আর বিসি বা সিবি এগুলো সমান সমান্তরাল। বি হলো কি বলতো, এবি, বি হলো এবি। তাহলে বি হলো কি বলতো, বি হলো এবি, এবি সমান কত 44 সেন্টিমিটার। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, এখানে এবি মানে হলো সিডি, এবি মানে কত সিডি অথবা ডিসি, যেটাই বলো না কেন। তাহলে বি হলো 44 সেন্টিমিটার, আর সি হলো 75 সেন্টিমিটার। সি কত 75 সেন্টিমিটার। সি কত এখানে কর্ণের দৈর্ঘ্য, সিটা কত কর্ণের দৈর্ঘ্য। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, এখানে একটু লক্ষ্য রাখো, এখানে একটু প্যাচ আছে অঙ্কটা, এই কারণে পরীক্ষাতে আসে যে এই সামুদ্রিকের এই কর্ণ দ্বারা বিভাজন করার কারণে এই সামুদ্রিকটাকে এখানে কয়টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে বলতো, দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। আর এই প্রথম ত্রিভুজের বাহু তিনটাই দেওয়া আছে, একটা হলো এবি, একটা হলো এডি, আর একটা কি দেওয়া আছে বিডি। বিডি যদিও কর্ণ, তাও কিন্তু একটা বাহুর দৈর্ঘ্য হিসেবে কাজ করছে। তাহলে এখানে দেখো অর্ধ পরিসীমা আমি বের করে নিব, এখানে একটা ত্রিভুজ হয়ে গেছে, এ বি ডি একটা কি ত্রিভুজ হয়ে গেছে, একটা ত্রিভুজ হয়ে গেছে। তাহলে এ বি ডি ত্রিভুজ ক্ষেত্রে তিনটা বাহুই দেওয়া আছে, এ হলো 35, বি হলো 44, আর সি হলো 75 সেন্টিমিটার। তাহলে অর্ধ পরিসীমা মানে কি, তিনটা বাহুকে যোগ করে 2 দ্বারা ভাগ, তাহলে 35 যোগ 44 যোগ 75, ওকে 2 দ্বারা ভাগ, তার মানে 77। তাহলে 35 যোগ 44 যোগ 75, নিচে হলো 2 দ্বারা ভাগ মানে 77। তাহলে 77 সেন্টিমিটার আমি পেয়ে গেলাম। অর্ধ পরিসীমা এস সমান হলো 77 সেন্টিমিটার। তাহলে এখান থেকে এ বি ডি এর ক্ষেত্রফলটা আমরা বের করবো, যে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। তাহলে মানগুলো আমি ব্যবহার করি, এস এর মান 77 বের করেছি 77, আর এস মাইনাস এ 77 মাইনাস 35, 77 মাইনাস 44, আর 77 মাইনাস 75। তাহলে এখান থেকে 77 তো আছেই, 77 থেকে 35 বাদ দিলে কত হয় বলো তো, 42। তাহলে 42, আর 7 থেকে 44 বাদ দিলে 33, 7 থেকে 75 বলে 2, তাহলে ক্যালকুলেটর চাপ দিলে এটা 462। তাহলে এখান থেকে এ বি ডি এর ক্ষেত্রফল যদি বের করতে বলতো, তাহলে আমি কি বললাম 462 বর্গ সেন্টিমিটার। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, কিন্তু প্রশ্নে দেখো বলা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল, আমি বের করলাম কি ত্রিভুজের ক্ষেত্রফল, কিন্তু বলা হচ্ছে কি সামান্তরিকের ক্ষেত্রফল। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, এই কর্ণটা এই সামান্তরিকটাকে কয়টা ত্রিভুজে বিভক্ত করেছে বলো তো, দুইটা ত্রিভুজে, আর দুইটা ত্রিভুজই সমান। তাহলে একটা এ বি ডি ত্রিভুজ আর একটা বিসিডি ত্রিভুজ। তাহলে এই কারণে দেখো যে ক্ষেত্রফলটা ত্রিভুজের বের করলাম, এটাকে কত দ্বারা গুণ করতে হবে বলতো, 2 দ্বারা গুণ করতে হবে। কেন 2 দ্বারা গুণ করেছি, যেহেতু কয়টা ত্রিভুজ আছে এখানে বলতো, দুইটা ত্রিভুজ আছে। তাহলে 2 দিয়ে যদি গুণ করি 462টিকে, তাহলে আমি পাইলাম কত 924, খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। তাহলে 924 বর্গ সেন্টিমিটার। তাহলে আমি সামুদ্রিক ক্ষেত্রফল পেলাম 924 বর্গ সেন্টিমিটার। একে 2 দ্বারা কেন গুণ করলাম, যেহেতু সামুদ্রিকের ওই কর্ণটা সামুদ্রিকটাকে দুইটা ত্রিভুজে বিভক্ত করেছে, এই কারণে ওই ত্রিভুজের ক্ষেত্রফল যা হবে ওকে কত দ্বারা গুণ দিতে হবে, 2 দ্বারা গুণ দিতে হবে। তাহলে এটাই আমাদের সামুদ্রিকের ক্ষেত্রফল। তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু, আশা করি তোমরা সহজেই বুঝতে পেরেছো এটা। এখন দেখো আমি রচনামূলক অংশে যাব, যদিও সময় আছে 6 মিনিট, কিন্তু এই চ্যাপ্টারটা যেহেতু 7 চ্যাপ্টারে বিভক্ত হয়েছে, তাহলে এই অঙ্কটা আমি করে তোমাদের এই চ্যাপ্টারটা শেষ করব। খুবই গুরুত্বপূর্ণ এটা রচনামূলক হিসেবে, এখানে একটাই কোশ্চেন বেশি গুরুত্বপূর্ণ, আর একটা আছে কোন দেয়া, কিন্তু এই অঙ্কটা বেশি গুরুত্বপূর্ণ। মাঝে মাঝে শর্টকাট কোশ্চেনই রচনামূলক হিসেবে চলে আসে। তাহলে দেখো একটু করার চেষ্টা করে এই অঙ্কটা, একটা অঙ্ক। তাহলে এখান থেকে দেখো যে একটা সামুদ্রিকের সন্নিহিত বাহুদ্বয় 10 মিটার এবং 12 মিটার, এই ছোট কর্ণ 8 মিটার হলে অপর কর্ণের দৈর্ঘ্য কত। অপর কর্ণের দৈর্ঘ্য কত। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, একটু দেখো যে এ বি সি ডি একটা সামুদ্রিক, সামুদ্রিকের কয়টা বাহু বলো তো, 4টা বাহু। সামুদ্রিকের কয়টা বাহু, 4টা বাহু। তাহলে দেখো এ বি সি ডি একটা সামুদ্রিক, এর বাহুর দৈর্ঘ্য কি দেওয়া আছে, বাহুর দৈর্ঘ্য এ বি হলো 12 মিটার। তাহলে এ বি মানে কি বলতো সিডি, তাহলে এটা 12 হলে সিডিও 12 মিটার। তাহলে ছোট কর্ণ দেখো, ছোট কর্ণ বিডি দেওয়া আছে কত, বিডি দেওয়া আছে 8 মিটার। তাহলে এখন অপর কর্ণ আমাকে এসি বের করতে হবে। তাহলে অপর কর্ণ কি বের করতে হবে, এসি বের করতে হবে। তাহলে এসির দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু, একটু লক্ষ্য রাখো যে এখানে দেখো যে আর বাহুর দৈর্ঘ্য সামুদ্রিক, তো এ বি সিডি একটা সামুদ্রিকের বাহুর দৈর্ঘ্য এ বি সমান সিডি সমান হলো এ সমান কত মিটার, 12 মিটার পেয়েছো। আর এডি সমান হলো এডি, এডি সমান হলো বিসি সমান হলো বি সমান হলো 10 মিটার।
আর একটা কর্ণ বিডি বা ছোট কর্ণ যেটাই বলো না কেন, বিডি সমান হলো সি সমান হলো 8 মিটার। এখন দেখো ডি বিন্দু হতে এ বি এর উপর কি করব, ডি লম্ব টানি, আর সি বিন্দু হতে এ বি বাহুর বর্ধিতাংশের উপর সি এফ লম্ব টানি। তাহলে এখান থেকে দেখো এ বি ডি এর ক্ষেত্রফলটা আমরা সহজে বের করতে পারবো। এ বি ডি, তাহলে এ বি ডি ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে বলতো, যে এস ইন্টু যে ত্রিভুজের ক্ষেত্রফল, যেহেতু এটা তিনটে বাহুই অসমান, অর্থাৎ একটা 12, একটা 10 আর একটা 10, না একটা 12 আর একটা 8 আর একটা হলো 10। তাহলে এখান থেকে দেখো সহজেই তুমি বের করতে পারবা এ বি ডি ত্রিভুজের। আমি আরেকবার বলতেছি যে এ বিটা হলো 12 মিটার, আর কর্ণের দৈর্ঘ্য বিডি মানে হলো এটার একটা বাহু হয়ে গেছে 8 মিটার, আর এডি সমান হলো বিসি সমান হলো 10 মিটার। তাহলে এখান থেকে দেখো এ বি ডি ত্রিভুজের ক্ষেত্রফল যে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। আমি বারবার বলছি এসটা হলো অর্ধ পরিসীমা, আর এ বি সি হলো তিনটা বাহুর দৈর্ঘ্য। তাহলে এখান থেকে দেখো এস মানে দেখো শর্টকাট তুমি বের করতে পারবা, তিনটা বাহুকে যোগ করে 12 যোগ 8 যোগ 10, তাহলে 12 আর 8 কত, 20 আর 10 30কে 2 দ্বারা ভাগ দিলে কত হয় বলতো, 15 মিটার। দেখো 15 বের করা হয়েছে। তাহলে এখন এই মানগুলো ব্যবহার করবো আমি। এস মানে কত বলতো, 15 মিটার। তাহলে 15 মাইনাস এর মানটা দেখো, প্রথম বাহু 12 ইন্টু এস এর মান 15 মাইনাস বি এর মান দ্বিতীয় বাহু মনে করো 10 আর তৃতীয় বাহু 8, তাহলে বিয়োগ দিয়েছে। তাই ক্যালকুলেশন করলে এখান থেকে দেখো রুট ওভার 1575, তার মানে 39.68 বর্গমিটার, যেহেতু ক্ষেত্রফল 39.68 বর্গমিটার দেখো বের হলো। এখান থেকে এখন দেখো সিম্পল ভাবে আমরা জানি এবিডি এর ক্ষেত্রফল হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা। তাহলে এবিডি দ্বিভুজের ক্ষেত্রফলের ক্ষেত্রে সূত্র কি, হাফ গুণিত এখানে ভূমি কত বলতো, এবি মানে 12, আর ডি হলো উচ্চতা, যেটা উচ্চতা আমি বের করেছি এই জায়গাতে দেখো ডি, এটা আমি ডি হতে এবি এর উপর লম্ব টেনেছি। তাহলে এখানে ডি এর মানটা আমি বের করার চেষ্টা করব। তাহলে এখান থেকে দেখো যে হাফ গুণিত এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণিত ভূমি হলো এবি গুণিত উচ্চতা হলো ডি, উচ্চতা বা লম্ব টেনেছি। তাহলে এখান থেকে দেখো ক্ষেত্রফল 39.68 বর্গমিটার, হাফ গুণিত এ বির মান কত 12, এটা ভূমি গুণিত ডি। তাহলে ডি এর মানটা আমরা কত পেলাম দেখো তো, 6.61 মিটার। তাহলে সি ডিটা পেলাম 6.61 মিটার। তাহলে ডি যা হবে সি এফ আমাদের তাই হবে। তাহলে দেখো যেহেতু বিপরীত বাহুগুলো সমান সমান্তরাল, তাহলে এখান থেকে আমরা দেখো ডি যা পেয়েছো সি এফটা তাই হবে। তাহলে 6.61 মিটার। তাহলে আবার দেখো বিসিএফ সমকোণী ত্রিভুজে, তাহলে বিসিএফ সমকোণী ত্রিভুজে আমরা বলতে পারি যে বিসি স্কয়ার সমান হলো বিএফ স্কয়ার প্লাস সিএফ স্কয়ার। তাহলে এখান থেকে আমরা মানটা যদি ব্যবহার করি, বিএফ এর মানটা দরকার, তাহলে বিএফ স্কয়ার সমান হলো বিসি স্কয়ার মাইনাস সিএফ স্কয়ার। তাহলে বিসির মানটা কত বলতো, বিপরীত বাহুগুলো সমান সমান্তরাল, তাহলে এডি কত পেয়েছিলাম 10, তাহলে 10 এর উপর স্কয়ার মাইনাস সিএফ বের করেছো 6.61, আর উপর হোল স্কয়ার আছে, হোল স্কয়ার দিলাম। 10 এর উপর স্কয়ার মানে কত বলতো 100, আর 6.61 এর উপর স্কয়ার মানে 43.75, আর এর থেকে বিয়োগ দিলে 56.25 মিটার। তাহলে অতএব বিএফ সমান কত পেলাম আমি, 7.5 মিটার। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তাহলে এখান থেকে দেখো বিএফ পাইলাম আর সিএফ পাইলাম। তাহলে এখান থেকে এফটা আমি সহজে বের করতে পারি। একটু লক্ষ্য রাখো এফ, এখানে দেখো অনেকে বুঝে না, চিত্র করতে যায় তখন তাদের ভুল করে ফেলে। এফ সমান কত হবে বলতো, এ বি প্লাস বিএফ। এফ সমান কত হবে, এ বি প্লাস বিএফ। তাহলে এখানে একটু লক্ষ্য রাখো যে এফ হবে এবি প্লাস বিএফ। তাহলে এখান থেকে মান বসিয়ে দিই যে এবি প্লাস বিএফ। তাহলে এবি কত ছিল, 12 মিটার ছিল, আর বিএফ পেলাম হলো 7.5 মিটার, 7.5 মিটার। তাহলে 12 আর 7 7.5 যোগ করলে 19.5 মিটার। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখান থেকে দেখো এ এফ সি সমকোণী ত্রিভুজ হতে পায় এসি স্কয়ার সমান হলো এফ স্কয়ার প্লাস এফ সি স্কয়ার। তাহলে এখান থেকে দেখো এসি স্কয়ারের মানটা পেলাম আমি কত, 19.5 বের করলাম, যেটা এটা প্লাস এতর উপর হোল স্কয়ার যোগ এতর উপর হোল স্কয়ার, 423.94। অতএব এসি সমান হলো 20.58 মিটার। তাহলে এখানে দেখো একটা লক্ষ্য রাখবা যে এসি হলো কর্ণের দৈর্ঘ্য, তাহলে এসি পেলাম 20.58। দেখো আমি চিত্রটা দেখাই যে এসির মানটা আমি বের করলাম, তাহলে এসির মানটা আমি পেলাম কত, 20.58 মিটার হবে এই জায়গাতে, 20.58 মিটার আমি বের করে ফেললাম। তাহলে অপর কর্ণের দৈর্ঘ্য অথবা বড় কর্ণের দৈর্ঘ্য হলো 20.58 মিটার। তাই এখানে দেখো প্রিয় শিক্ষার্থী কিন্তু একটু লক্ষ্য রাখো যে অঙ্কটা আমি এভাবে করেছি, হয়তো তোমাদের জন্য এটা একটু বড় হয়েছে। কেউ যদি এটা অ্যাপোলোনিয়াসের সূত্র প্রয়োগ করে করো, তাহলে এটা তোমাদের জন্য খুবই সোজা। কিভাবে করবা, এ বি সমান 12 মিটার, আর এবি সমান হলো সিডি সমান হলো 12 মিটার, বিসি আর এডি সমান হলো 10 মিটার। এটা করবা। ছোট কর্ণের দৈর্ঘ্য বিডি
বিডি হলো 8 মিটার, ইচ্ছা করলে আর অর্ধকর্ণটা 4 মিটার বের করে নিবা। এখান থেকে অ্যাপোলোনিয়াসের সূত্র অনুযায়ী তোমরা লিখতে পারবা যে সন্নিহিত দুই বাহুর স্কোয়ারের যোগফল, অর্থাৎ এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান 2 ইন্টু অর্ধকর্ণদ্বয়ের স্কোয়ারের যোগফলকে 2 দ্বারা গুণ। তাহলে আমি দেখো আরেকবার বলতেছি, অ্যাপোলোনিয়াসের সূত্র প্রয়োগ করলে এত বড় অঙ্কটা হবে না, তোমাদের উদাহরণে করে দেওয়া আছে, তোমরা যে কোনো ভাবে করতে পারো। তাহলে অ্যাপোলোনিয়াসের সূত্রটা কি আমরা আরেকবার বলতে চাই, এবি আছে 12 মিটার আর এডি বা বিসি আছে 10 মিটার, কর্ণ হলো সি সমান হলো 8 মিটার। তাহলে এখান থেকে ইচ্ছে করলে অর্ধেক কর্ণটা এখানে যদি ও দাও তাহলে ও বি অথবা ওডি বের করে নিতে পারো। তাহলে ওডি হলো 4 মিটার। তাহলে এখান থেকে দেখো আমরা অ্যাপোলোনিয়াসের সূত্র ব্যবহার করলে কি হবে, এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান 2 ইন্টু, এখান থেকে লিখতে পারো 2 ইন্টু ও বি স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার, মানে দুটার অর্ধেক অর্ধেক পণ্য নিতে হবে। মানে এখান থেকে যদি মান বের করো তাহলে এখান থেকে মানগুলো ব্যবহার করো, তাহলে আমাদের ও সির মান বের করবে। যদি ও বি স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার ওকে 2 দ্বারা গুণ দাও আর এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার করো, তাহলে এখান থেকে আমার কিসের মান বের হবে বলো তো, ও সির মান বের হবে। তাহলে ও সির মান আসবে ওসির মানটা আসবে 10.29 এত মিটার আসবে। ওসির মানটা আসবে কি 10 এখানে ও ধরতে হবে, ওসির মান আসবে 10.29 মিটার আসবে। তাহলে এটাকে এসি মানে কত, এসি হলো ওই 10.29কে যদি 2 দ্বারা গুণ দাও তাহলে আমাদের এসির দৈর্ঘ্য আমরা পেয়ে যাবে 20.58 মিটার। তোমরা এইভাবে বের করতে পারো, উদাহরণে করে দেওয়া আছে বা যে কোনো বইয়ে আছে। তোমরা অবশ্যই অ্যাপোলোনিয়াসের সূত্র প্রয়োগ করলে তোমাদের জন্য ছোট হবে। আর কেউ যদি মনে করো না স্যার আমি এটাই করতে পারবা, যে কোনো একটা করলেই হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তো আশা করি তোমরা এই অঙ্কটা বুঝেছো, আর এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ রচনামূলক কোশ্চিন। এতে আরেকটা কোশ্চিন আছে, এই টাইপের অঙ্ক সংখ্যা পরিবর্তন করে আসতে পারে, উদাহরণে এই টাইপের অঙ্ক আছে, তোমরা বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করবে। অনুশীলনী তো আছে কিছু অঙ্ক, আবার উদাহরণও আছে। তাহলে এই টাইপের অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ, তোমরা বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করবে। আর একটা কোণ দিয়ে একটা অঙ্ক আছে, এটাও করার চেষ্টা করবে। তাহলে আজকে আমি তোমাদের এই চ্যাপ্টার শেষ করছি, সামনের দিন নেক্সট চ্যাপ্টার করবো, নেক্সট চ্যাপ্টার তোমাদের সমাধান করার চেষ্টা করবো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে এ পর্যন্তই। তোমাদের ক্লাস নির্ধারিত ক্লাসের সময় যেহেতু শেষ, আজকে আমাকে এখানেই শেষ করতে হচ্ছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই করোনা পরিস্থিতিতে নিজেকে সুস্থ রেখে স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করবে। তো সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।